Hello everyone, welcome to my channel. This is Aima Jakirpia. আজকে আলোচনা করব সিলভিয়া প্লাথের পোয়েম দ্য রাইভেল নিয়ে। এটি লেখা হয় 1962-তে। আমরা সবাই রাইভেল সম্পর্কে জানি বা রাইভেল জিনিসটা কি ওটা আমরা সবাই জানি। তো যাই হোক, সিলভিয়া প্লাথ এখানে তিনি তার রাইভেলকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন। তবে তিনি কোন রাইভেলের কথা বলেছেন বা কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি কবিতাটি লিখেছেন এই জিনিসটা তিনি ক্লিয়ার করে বলেননি। দেখা যায় কি ক্রিটিকরা বিভিন্ন জনকে সন্দেহ করছেন। বলা হয় কি হতে পারে তার হাজব্যান্ড টেড হিউজ অথবা তার হাজব্যান্ডের মিস্ট্রেস আসিয়া উইভেল হতে পারে। তাদেরকে হয়তো তিনি রাইভেল বলেছেন। তার কারণ হচ্ছে তার হাজব্যান্ড সিলভিয়া প্লাথের সাথে ম্যারিড থাকা সত্ত্বেও তার অন্য একজনের সাথে অ্যাফেয়ার ছিল, যার নাম হচ্ছে আসিয়া। তো এর কারণে সিলভিয়া প্লাথ অনেক বেশি দেখা যাচ্ছিল কি তিনি অনেক বেশি মেন্টাল প্রবলেমে ছিলেন। স্বাভাবিক, হাজব্যান্ড যখন অন্যজনের সাথে অ্যাফেয়ার থাকবে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তো হতে পারে তিনি তার সেই মিস্ট্রেসকে উদ্দেশ্য করে আসিয়াকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন, যদিও জিনিসটা ক্লিয়ার জানা যায়নি। আবার এটাও হতে পারে তিনি তার মাকে রাইভেল বলেছেন। তার কারণ হচ্ছে সিলভিয়া প্লাথ কিন্তু খুবই ছোটবেলা থেকে ডিপ্রেসড অথবা তিনি খুবই অসুস্থ ছিলেন, যার কারণে তার মা তার প্রতি অনেক বেশি সচেতন থাকতেন, সবসময় তার টেক কেয়ার করতেন, তাকে একটা দেখা যেত কি রিজার্ভ অবস্থায় রাখার চেষ্টা করতেন আর কি। তো এই কারণে সিলভিয়া প্লাথ তার মাকে অপছন্দ করতো। তো হতে পারে তিনি তার মাকেও রাইভেল বলেছেন। আচ্ছা যাই হোক, কবিতাটি খুব ছোট একটা কবিতা। এখানে আমরা 3টে স্ট্যান্জা দেখতে পাবো এবং একটা কাপলেট রয়েছে, এবং পোয়েট এটা ফ্রি ভার্সে লিখেছেন। আর পোয়েট দেখা যাচ্ছিল কি এই কবিতার থিম হিসেবে দেখিয়েছেন একটা ওয়াইফের ফুল ফ্রাস্ট্রেশনটা তিনি দেখানোর চেষ্টা করেছেন এই কবিতাতে। এবং এটা দেখানোর জন্য তিনি বিভিন্ন ধরনের সিমিলি, ইমেজারি, মেটাফোর, আয়রনি ব্যবহার করেছেন। এবং এগুলো ব্যবহার করে তিনি খুবই গ্লুমি এবং আনহ্যাপিনেস একটা অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট করেছেন। তাহলে কবিতাতে যাই। পোয়েট দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের মেটাফোর ব্যবহার করেন এবং তার রাইভেলকে সেগুলোর সাথে কম্পেয়ার করতে থাকেন। ফার্স্ট স্ট্যান্জায় পোয়েট তার রাইভেলকে মুনের সাথে কম্পেয়ার করেন। তিনি বলেন যে যদি চাঁদ হাসতো তাহলে সে অনেকটা তোমার মতো দেখাতো, এবং তুমি যেমন বিউটিফুল জিনিসের উপর ইমপ্রেশন ফেলো ঠিক তেমনি চাঁদও কি সে সেম ইমপ্রেশন ফেলে, যদিও তোমার ইমপ্রেশনটা হয় কিরকম ধ্বংসাত্মক, অ্যানহিলেটিং। পোয়েট এখানে চাঁদের সাথে তার রাইভেলকে কম্পেয়ার করছেন। আমরা ধারণা করি যে তিনি আসিয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। তাহলে দেখা যাচ্ছে আমরা জানি যে মুন খুবই বিউটিফুল হয়, সামনে থেকে দেখতে খুবই বিউটিফুল মনে হয়। হতে পারে সে আসিয়াও বিউটিফুল ছিল, কিন্তু মুনের ভেতরে কিন্তু ঠান্ডা থাকে, এবং আসিয়াও হয়তো সেরকম একজন পার্সোনালিটি ছিল। আর চাঁদ দেখা যাচ্ছে কি খুবই বিউটিফুল ইমপ্রেশন ফেলে, যে কোনো জিনিসের উপর একটা বিউটিফুল ইমপ্রেশন ফেলে। ঠিক তেমনি তিনি বলছেন যে ওই ভদ্র মহিলাও সেম বিউটিফুল ইমপ্রেশন ফেলতে পারে। যাই নিজের কোনো আলো নেই, সে সূর্য থেকে আলো ধার করে, তারপরেই সে কি করে রাত্রেবেলা আমাদেরকে আলো দেয়। ঠিক তেমনি তিনি বলছেন তার রাইভেলও সেম, তার নিজের কোনো আলো নেই, সে অন্য থেকে আলো ধার করে। এরপর তিনি বলছেন তবে তুমি চাঁদের থেকে তফাৎ, কিন্তু কিভাবে? চাঁদ অন্যের দুঃখে, পৃথিবীর মানুষের দুঃখে দুঃখিত হয়, কিন্তু তুমি আনএফেক্টেড থাকো, তুমি পৃথিবীর মানুষের দুঃখে কখনো দুঃখিত হও না। এবং এখানে তিনি ফার্স্ট স্ট্যান্জাটা শেষ করে দেন। তাহলে ফার্স্ট স্ট্যান্ডে আমরা দেখতে পাই কি তিনি তার রাইভেলকে মুনের সাথে কম্পেয়ার করছে এবং বলছে যে মুনের মতো হলো তোমার ইমপ্রেশনটা হয় কি ধ্বংসাত্মক, তুমি হচ্ছে ধ্বংসাত্মক, এবং তুমিও চাঁদের মতো লাইট বড় করে চলো। যদিও তুমি দেখা যাচ্ছে কি ভার্চুয়াস দেখাচ্ছ, প্রিটেন্ড করছো তুমি অনেক ভালো, বাট তুমি আসলে কি প্রকৃতপক্ষে এমন কোনো কিছুই না। চাঁদ দেখা যায় কি মানুষের সাফারিং এ এফেক্টেড হয়, বাট তুমি মানুষের সাফারিং এ এফেক্টেড হও না, কারণ তোমার কারণে দেখা যাচ্ছে কি পোয়েট এফেক্টেড হচ্ছে, তার লাইফ এফেক্টেড হচ্ছে, বাট এতে করে তোমার কিছুই আসে যাচ্ছে না। তারপর সেকেন্ড স্ট্যান্জায় বলছে কি পোয়েট তোমার যে গিফট থাকে এসব কিছু দেখা যাচ্ছে সব কিছুকে পাথরে পরিণত করে, পোয়েটের সব কিছুকে ওই ভদ্র মহিলা হয়তো কি পাথরে পরিণত করেছে, হয়তো পোয়েটকেও পাথরে পরিণত করেছে। এরপর পোয়েট বলছেন যে কি তিনি দেখা যাচ্ছে কি পরবর্তীতে একটা নিজেকে স্মৃতির অনেকটা হচ্ছে কবরস্থান বা আমি যাই বলি স্তম্ভ টাইপের এমন একটা জায়গায় জেগে ওঠে, এবং সেখানেও কি আসিয়া সে ভদ্র মহিলা সেখানে অবস্থান করছে। পোয়েট বোঝাতে চাচ্ছেন এই মহিলার দ্বারা তার সবকিছু স্টোনে পরিণত হয়েছে। এখন পোয়েট চিন্তা করছে তিনি মারা গিয়েছেন, তাকে সমাধিও দিয়ে দেওয়া হয়েছে, তখনও দেখা যাচ্ছে সেই ভদ্র মহিলা কি করছে সেখানে অবস্থান করছে, এবং সে তার ফিঙ্গারটা ওই মার্বেল ওই তার যে কবর রয়েছে সেটার উপরে ঠোকরাচ্ছে এরকম একটা ব্যাপার, এবং সিগারেট খুঁজছে।
তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ মারা গিয়েছে, তাও এটাতে তার কিছুই আসে যায় না, সে সেখানে ধূমপান করছে। এখন আপনাদের মাথায় আসতে পারে সিগারেট তো কোনো মহিলা খায় না। তখন দেখা যায় কি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, বাইরের কান্ট্রিতে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, মহিলারা স্মোকিং করে। সো তিনি বলছেন কি, আমি মানে তুমি আমার কবরের উপর কি করছো, ঠোকরাচ্ছ স্তম্ভের উপর আর সিগারেট খুঁজছো। তারপর তিনি বলছেন যে ওই ভদ্র মহিলা কি একদম একদম ঘৃণাত্মক, বাট তুমি নার্ভাস না, মানে তোমার সাথে তুমি এত কিছু করছো, কোনো কিছুতেই তুমি নার্ভাস না। এরপর তিনি বলছেন যে তুমি আমাকে করা সবগুলো কোশ্চেনই হচ্ছে আনআনসারেবল, মানে ওই মহিলার যত কোশ্চেন থাকে, যা কিছুই থাকে, সব কিছুর জন্য পোয়েটের কাছে কোনো আনসারই থাকে না। এখানে পোয়েটের সেকেন্ড স্ট্যান্জাটা শেষ হয়ে যায়। থার্ড স্ট্যান্জায় এসে বলছেন যে কি মুনও দেখা যায় কি তার সাবজেক্ট, মানে মানুষের কথা বলা হচ্ছে আর কি, তার সাবজেক্টকে অ্যাবিউজ করে। কিভাবে অ্যাবিউজ করে বলছে যে দেখা যায় কি মুন অন্য থেকে আলো ধার করে চলে, এবং কিন্তু তার রাতের বেলা সে শুধু আলো দেয়, দিনের বেলা সে নিজে খুবই রিডিকিউলাস তাকে মনে হয়, কারণ সে দিনের বেলা আলো দিতে পারে না, সূর্যের আলোতে তাকে দেখাও যায় না। তো এখন পোয়েট এখানে বলছেন যে কি চাঁদ দিনে যে আলো দেয় না, দিনে আলো দেওয়ার তো প্রয়োজনই নেই, সূর্য যখন রয়েছে। সো এটাতে সে তার সাবজেক্টের সাথে অ্যাবিউজ করছে, এবং দিনের বেলা এই চাঁদকে খুবই রিডিকিউলাস মনে হয়। এরপর পোয়েট বলছেন ইউর ডিসস্যাটিসফ্যাকশনস, মানে ওই ভদ্র মহিলার মানে আসিয়ার যে ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে পোয়েটের উপর, সেটা কিন্তু পোয়েট জানতে পারছে। কিভাবে? তার দেখা যাচ্ছে কি প্রতিদিন বিভিন্ন ধরনের লেটার আসছে, ওই লেটারের মধ্য দিয়ে পোয়েট জানতে পারছে যে সেই ভদ্র মহিলা মূলত পোয়েটের উপর অনেক বেশি ডিসস্যাটিসফাইড ছিল। তার কারণ কি, এখানে আসলে যে তিনি জানতে পারছেন এই জিনিসটা মূলত তিনি লেটারের মাধ্যমে জানতে পারছেন। এখানে বলা হয় কি হতে পারে সে আসিয়া অলওয়েজ টেড হুইট, বা তার মানে আমাদের পোয়েটের যে হাজব্যান্ড রয়েছে তাকে অলওয়েজ চিঠি লিখতো, এবং সেই চিঠির মধ্যে সিলভিয়া প্ল্যাথের উদ্দেশ্যে তিনি ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করতো, আর যে চিঠিগুলো পড়ে আমাদের পোয়েট জিনিসগুলো জানতে পারতো। এবং তিনি বলছেন যে সেই চিঠিগুলো ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাঙ্ক, মানে সেই চিঠিগুলো সাদা এবং ব্ল্যাঙ্ক ছিল, এবং অনেকটা কি কার্বন মনোক্সাইডের মতো এক্সপেন্সিভ। এখানে পোয়েট কি কিছুটা কার্বন মনোক্সাইডের সাথে সেই লেটারের ব্যাপারটা কম্পেয়ার করেছেন। এখন তিনি কেন কম্পেয়ার করেছেন? তিনি বলছেন যে সে ভদ্র মহিলার যে চিঠিগুলো ছিল অ্যান্টি বেসনেস এবং ডিস্ট্রাকটিভ, অনেকটা কার্বন মনোক্সাইডের মতো। কার্বন মনোক্সাইড খুবই ডেঞ্জারাস হয়, খুবই ডিস্ট্রাকটিভ হয়, তো ওই লেটারগুলোও খুবই ডিস্ট্রাকটিভ ছিল পোয়েটের জন্য। তারপর তিনি সেখানে স্ট্যান্জাটা শেষ করে দেন, এবং শেষের দুইটা লাইনে তিনি বলেন যে এই যে একটা দিনও কিন্তু পোয়েটের জন্য এই ভদ্র মহিলা থেকে সেফ ছিল না। তার কারণ হচ্ছে পোয়েট প্রতিদিনই এর কোনো না কোনো নিউজ পাচ্ছিল। হতে পারে সে তার থেকে অনেক দূরে আফ্রিকাতে অবস্থান করছে, তাও দেখা যাচ্ছে কি সে আফ্রিকাতে অবস্থান করেও সে মহিলা আমাদের পোয়েট সিলভিয়া প্ল্যাথের কথা চিন্তা করছে, এবং বিভিন্নভাবে তার লাইফকে তাকে বিভিন্ন নিউজ দিয়ে তার লাইফকে ইনসিকিউর করছে। এবং এখানে পোয়েটটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি চিন্তা করেন আপনার একজন রাইভাল রয়েছে, বা মনে করেন যে মানে আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। তো ভদ্র মহিলার প্রতি আপনার যে মনোভাব থাকবে, এই জিনিসটা এই কবিতায় সিলভিয়া প্ল্যাথ মূলত তুলে ধরেছেন। তিনি তার রাইভেলকে মুনের সাথে কম্পেয়ার করছেন যে তুমি অনেক ধ্বংসাত্মক, যদিও মুন বিউটিফুল, তুমিও বিউটিফুল, তবে তুমি কি তোমার সবকিছুই ধ্বংসাত্মক। এরপর তিনি বলছেন যে কি মানে পোয়েট যদি মারাও যায় তাও তুমি কি এতে করে তোমার কিছুই আসে যায় না, তুমি দুঃখ পাও না। তারপর তিনি বলছেন তোমার মানে তুমি সবসময়, আমি তোমার নিউজটা পাই, তোমার সব খবর আমি পাই, তুমি যত দূরেই থাকো না কেন, আফ্রিকাতে থাকলেও তোমার নিউজ আমি প্রতিদিনই পেতে থাকি। তো এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে কি আমার জীবনটাকে ইনসিকিউর করে তুলছে। এবং এখানে পোয়েমটা শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি একটা কনফিউশন থেকে যায় আসলে পোয়েট কার কথা বলেছেন। এখন দেখা যাচ্ছে আপনি যদি সুন্দরভাবে যুক্তিটা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি যাকেই উদ্দেশ্য করে বলেন, সিলভিয়া প্ল্যাথের হাজব্যান্ডকেই বলেন, কিংবা তার মিস্ট্রেসকে বলেন, অথবা সিলভিয়া প্ল্যাথের মাকে উদ্দেশ্য করে লিখেন, কোনো প্রবলেম নেই। যদি সুন্দর করে যুক্তি দিয়ে লিখতে পারেন আপনার আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।